একটি মহানগরকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে এবং নাগরিকদের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ চালু হওয়ার পর অতিবাহিত হয়েছে প্রায় 1 যুগ। ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক নানান উদ্যোগ গ্রহণ করা হলেও উন্নত প্রযুক্তির প্রয়োগ না করা এবং ল্যান্ডফিলের অপর্যাপ্ততার কারণে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ঢাকা নগরীতে উৎপন্ন হয় প্রায় ৬,০০০ টন কঠিন বর্জ্য, যেগুলো পরিত্যাজ্য করা অর্থাৎ ফেলা হচ্ছে নগরের অদূরে অবস্থিত মাতুয়াইল এবং আমিনবাজার ল্যান্ডফিলে। ১৯৯০ সাল থেকে তৎকালীন অবিভক্ত ঢাকার একমাত্র ল্যান্ডফিল হিসেবে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য ফেলার কাজ শুরু হয় এবং পরবর্তী সময়ে ২০০৬ সালে আমিনবাজার ল্যান্ডফিলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২টি ল্যান্ডফিলেই বর্জ্য ফেলার কাজ চলমান রয়েছে। ২০১১ সালে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ দুটি আলাদা প্রশাসনিক অঞ্চলে বিভক্ত হয়ে যাওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাতুয়াইল ল্যান্ডফিল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমিনবাজার ল্যান্ডফিল ব্যবহার করে আসছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নত এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা না হলে অদূর ভবিষ্যতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ফেলার কারণে ল্যান্ডফিলগুলোর ধারণ ক্ষমতা প্রায় শেষ হয়ে আসছে। উন্নত বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনা অত্যাধুনিক এবং প্রযুক্তিগত দিক দিয়েও অনেক অগ্রসর। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্যকে পুনঃব্যবহারযোগ্য করে তোলা ও বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে বর্জ্যের পরিমাণ হ্রাস করা যাবে, যা আমাদের সীমিত ল্যান্ডফিলগুলোর উপর চাপ কমাতে অতি গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রাখবে। বর্তমানে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য নির্ধারিত 2টি ল্যান্ডফিল সাইটে লিচের ট্রিটমেন্ট ও ড্রেনেজ সুবিধা, বৃষ্টির পানি সংরক্ষণের সুবিধা, গ্যাস ভেন্ট পাইপ, ডাম্পিং প্ল্যাটফর্ম, কার ওয়াশ সুবিধা, ল্যান্ডফিল ব্যবস্থাপনার জন্য কার্যালয় এবং বিভিন্ন যন্ত্র রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ওয়ার্কশপ রয়েছে। কিন্তু যৌক্তিকভাবে চিন্তা করলে আধুনিক ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমানে প্রচলিত প্রযুক্তিগুলোর ব্যবহার নিতান্তই প্রাথমিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা যেতে চাই ইন্টারমিডিয়েট যে ট্রিটমেন্ট সিস্টেম এটা ডেভেলপ করতে, আমরা চাই ইনসিনারেশন প্লান্ট স্থাপন করতে, আমরা চাই মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে, আমরা চাই রিসাইকেলিং প্লান্ট স্থাপন করতে, আমরা চাই কম্পোস্টিং করতে, যে কাঁচা বর্জ্য গ্রিন ওয়েস্ট যাবে কম্পোস্টিংয়ের জন্য, প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইকেলিংয়ের জন্য এবং যেটা কম্বাসেবল সেটা যাবে ইনসিনারেশন প্লান্টে। আমরা এখন যেখানে ৩,০০০ টন বর্জ্য রোজ ডিসপোজ করি, এটি 90% ইনসিনারেট যদি হয়ে যায়, 10% বর্জ্য শুধু আমাদের ফিলিং করতে হবে, ল্যান্ড ফিলিং করতে হবে। এক কথায় বলতে গেলে স্যানিটারি ল্যান্ডফিলের যাবতীয় সুযোগ সুবিধা সেখানে রয়েছে। দিন দিন যেভাবে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আমরা এই ল্যান্ডফিলিং দিয়ে আসলে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান করতে পারবো না। সেই জন্য আমরা ল্যান্ডফিলে ইকো টাউন কনসেপ্টে কাজ করে চলেছি। ইকো টাউন কনসেপ্টটা মূলত এরকমভাবে কাজ করবে, একটা প্লান্টের যে তলানি বা রেসিডিউ থাকবে সেটা অন্য একটা প্লান্টের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হবে, ফলে সেখানে আসলে জিরো ওয়েস্টের দিকে আমরা নিয়ে যাব। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সাধন করতে হলে বর্জ্য পৃথকীকরণ এবং পুনঃব্যবহারযোগ্যকরণ সুবিধা থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে ল্যান্ডফিল সাইটগুলোতে এই সুবিধাসমূহ নেই যথাযথ প্রযুক্তির ব্যবহার। তবুও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক এ ব্যাপারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বর্জ্য পৃথকীকরণের যে জায়গাটা যা ওয়েস্ট সেগ্রিগেশন নামে পপুলার, সেই ওয়েস্ট সেগ্রিগেশন আসলে অ্যাট সোর্সে করতে হয়। আমাদের বর্জ্য বা ওয়েস্ট সেগ্রিগেশনটা দুটো জায়গায় বেসিক্যালি হয়, সেটা হলো এসটিএসে ইনফর্মাল ওয়েতে কিছু সেগ্রিগেশন হয়। প্রচুর লোক এই ল্যান্ডফিলে ইনফর্মাল সেক্টরে কাজ করে, তারা বর্জ্যের থেকে যে প্রয়োজনীয় উপাদানগুলো সেটা বেশ ভালো পরিমাণে বর্জ্যটাকে তারা সংগ্রহ করে সেটা তারা ইনফর্মাল মার্কেটে এটা বিক্রি করে দেয়। এবং এই সেগ্রিগেটেড যে ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায় ইনফর্মাল মার্কেটে, সেগুলো পুনঃব্যবহার হয় আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। যেমন আমরা কিছু ক্ষেত্রে হয় আমাদের বর্জ্য থেকে যে সার কম্পোস্ট যেটা বলি সেখানে হয়, আমাদের কিছু যে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো ফ্লেক্স আকারে বিদেশেও রপ্তানি হয় বলে আমরা জেনেছি। পৃথকীকরণের জন্য তেমন কোনো আমাদের পদক্ষেপ নেওয়া হয়নি, শুধুমাত্র মেডিকেল বর্জ্যটা আমরা সেখানে পৃথকীকরণ করি। আমরা রিসেন্টলি 81 একর জায়গা আমরা মাতুইল ল্যান্ডফিল্ডে আমরা অধিগ্রহণ করা হয়েছে। সেখানে আমাদের টেকনিক্যাল পদ্ধতিতে এই বর্জ্যগুলো পৃথকীকরণ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং আনুষঙ্গিক আমরা অনেক কিছু এখানে আমাদের পরিকল্পনা আছে যে আমরা এই বর্জ্যগুলো ব্যবহার করে যাতে আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি, সেই ধরনের আমাদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উন্নত বিশ্বের দেশসমূহের মতো বাংলাদেশে ইন্টারমিডিয়েট ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, অর্থাৎ বর্জ্য সংগ্রহের পর পচনশীল ও অপচনশীল ও পুনঃব্যবহারযোগ্য বর্জ্য পৃথকীকরণের সুব্যবস্থা এবং বর্জ্যকে শক্তিতে রূপান্তর করার ব্যবস্থা নেই বললেই চলে। দীর্ঘ সময় থেকেই বাংলাদেশের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জাইকা সর্বাত্মক সহযোগিতা করে আসছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জাপানে গ্রহণ করা হয়েছে অনুকরণীয় বিভিন্ন উদ্যোগ। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জাপানের ইন্টারমিডিয়েট ট্রিটমেন্ট ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগানোটা বাংলাদেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। Years ago, in Japan, cholera and also smallpox were raging, and more than 100,000 people were died. So that reason, first solid waste management cleansing law is enacted 1900, and the law mentioned garbage must be burnt out. So Tokyo Metropolitan Government is constructing first incineration plant in Tokyo 1924. Capacity is 24. The Tokyo Metropolitan Government is trying to make big landfill site. So they are constructing sea reclamation in Tokyo Bay, and with free environmental protection facility, but capacity is very big, and also transportation garbage by ship, and capacity of incineration plant is bigger and bigger, and now 1,800 ton per day, and with electricity 50,000 kilowatt per hour, but also it is necessary to construct landfill site. So around 3 million square meter landfill sites were constructed, and now 100 garbage is burnt out by incineration plant in Tokyo. শুধু জাপানেই নয়, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ট্রিটমেন্টকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি 2018 ডিসেম্বরে ভারতের কলকাতায় একটা শিক্ষা সফরে গিয়েছিলাম। সেখানে 7টি পৌরসভা মিলে ওরা রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার নামে একটি তৈরি করছে, যেখানে ওরা প্রতিদিন প্রায় 400 টন ওয়েস্ট তারা প্রায় ইন্টারমিডিয়েট ট্রিটমেন্ট করতেছে। দেন বাকি ইনঅর্গানিক ওয়েস্টগুলো তারা ল্যান্ডফিলে নিয়ে যাচ্ছে। তো ওখানে তারা বাসাবাড়িতে বিভিন্ন বিনের মাধ্যমে প্রাথমিক যে উৎসে যে সেগ্রিগেশনটা সেটা সম্পূর্ণ করতেছে। পচনশীল বর্জ্যগুলোতে তারা মূলত কম্পোস্টিং এবং বায়োগ্যাস মূলত তারা কম্পোস্টিং করতেছে,
এবং অপচনশীল এবং যেগুলো পুনঃব্যবহারযোগ্য না সেগুলো হচ্ছে তাদের রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার যেটা আছে সেখানে চলে যাচ্ছে। তাদের যে উদ্দেশ্য ইন্টারমিডিয়েট ট্রিটমেন্টটা সেটা তারা এইভাবে সেগ্রিগেশনের মাধ্যমেই তারা করতেছে। বর্তমানে আমাদের দেশে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ল্যান্ডফিলের অপর্যাপ্ততা। বর্তমান পরিস্থিতিতে আমাদের ল্যান্ডফিলগুলোর ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করার ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে বর্জ্যের পরিমাণ হ্রাস করা। বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করার প্রযুক্তির মাধ্যমে বর্জ্য হ্রাস করে ল্যান্ডফিলগুলোর উপর চাপ কমানো সম্ভব বলে আশা করা যাচ্ছে। বর্জ্যকে সম্পদে পরিণত করতে হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এই প্রক্রিয়ায় বর্জ্য থেকে তাপশক্তি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ইত্যাদি উৎপাদন করা সম্ভব। বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করার প্রযুক্তি বর্তমান বিশ্বে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি জনপ্রিয় এবং কার্যকর উপায়ে পরিণত হয়েছে। এই বর্জ্য থেকে যদি শক্তি তৈরি করতে হয় আমাদের প্রথমে জানতে হবে আমাদের বর্জ্যের মধ্যে উপাদানসমূহ কী। আমাদের বর্জ্যে আনুমানিক 60 থেকে 70% পানি থাকে। বাকি যে শুকনো 30% আছে তার মধ্যে প্রায় 70% পচনশীল বস্তু, 10 ভাগের মতো প্লাস্টিক, 10 ভাগের মতো কাপড়, কাগজ ইত্যাদি, এবং বাকি 10 ভাগ অন্যান্য বস্তু থাকে। তো যেহেতু 70% পচনশীল, সেই কারণে আমাদের প্রচলিত যেসব বর্জ্য থেকে শক্তি রূপান্তরের পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে উপযোগী অ্যানারোবিক ডাইজেশন। এখন অ্যানারোবিক ডাইজেশন পদ্ধতিতে বর্জ্য থেকে শক্তি তৈরি করতে গেলে প্রথমে অপচনশীল অংশসমূহ সরিয়ে ফেলতে হয়। তারপর পচনশীল অংশ বায়ুর অনুপস্থিতিতে প্রক্রিয়াজাত করে সেখান থেকে গ্যাস তৈরি করা হয়, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। অন্য প্রচলিত যেসব পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইনসিনারেশন। আমাদের বর্জ্যকে যদি ইনসিনারেশনের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করতে হয় তাহলে আসলে বর্জ্যের সাথে আরও কিছু জ্বালানি বাইরে থেকে দিতে হবে। কিছু অ্যাডভান্স টেকনিক আছে, যেমন হাইড্রোথার্মাল প্রসেসিং, যেটা আসলে ঢাকার মতো শহরের জন্য উপযোগী হতে পারে। এই টেকনোলজি ইউজ করে অল্প জায়গায়, অল্প সময়ে এবং আর্দ্রতা অপসারণ ছাড়াই বর্জ্যের প্রসেসিং করে সেখান থেকে শক্তি উৎপন্ন করা যায়। ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক এলাকা এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ থেকে প্রতিদিন যেসব বর্জ্য সংগ্রহ করা হয় সেগুলোকে সাধারণত 2 ভাগে বিভক্ত করা যায়: পচনশীল এবং অপচনশীল বর্জ্য। অ্যানারোবিক ডিকম্পোজিশন প্রযুক্তির মাধ্যমে জৈব বর্জ্য অর্থাৎ পচনশীল বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। আর এই প্রযুক্তিতে বর্জ্যকে শক্তিতে রূপান্তর করার মাধ্যমে বর্জ্য হ্রাসকরণও সম্ভব। জায়গা 2009 সনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হাউস হোল্ড ওয়েস্ট দিয়ে একটা বায়োগ্যাস করলো। এটা এখন পর্যন্ত চলে। ডেইলি 2 টন আবর্জনা প্রত্যেক ডোমেস্টিক বায়োগ্যাস প্রত্যেক ঘরে ঘরেতে কালেকশন করে, ওটা দিয়ে বায়োগ্যাস করে এবং 50টা বাড়িতে গ্যাস সাপ্লাই দেয়। যত আবর্জনা আছে কোনো আবর্জনায় থাকে না, সব আবর্জনা সম্পদ হয়ে যায়। মানে ওয়েস্ট না, এটা ওয়েলথ হয়ে যাবে যদি আমরা বায়োগ্যাস পদ্ধতি অনুসরণ করি সব ব্যাপকভাবে। ল্যান্ডফিলে ফেলার মতো বর্জ্যের পরিমাণ হ্রাস করতে ইকো টাউন গঠন করার পরিকল্পনা চলছে। জাপান সহ উন্নত বিশ্বের দেশগুলোতে ইকো টাউন রয়েছে। বিশেষজ্ঞদের মতে বহুমুখী শোধন প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্যের পরিমাণ 90% পর্যন্ত হ্রাস করা সম্ভব। Direct waste disposal produce methane gas, which has very high greenhouse effect, and it need to be minimized. Therefore, considering the situation, waste management in Dhaka is now required to reduce waste volume and to become environmentally sound with citizens' participation and introducing 3R towards zero waste disposal. Discharged recyclable waste that is separated by the generator. First,
processed through material recycle process. And the residue is the process in thermal recycle, which in the other word, waste to energy. Such recycling facility can be aggregated in one place called Ecotown. Ecotown is a special zone comprising various intermediate waste treatment plant for regional material cycle society. For materials recycle, street and drainage waste and part of construction waste can be recycled as raw material for construction. The recyclable waste, such as metal cans, PET bottle from the household and business, are further segregated at the recycling plant. Food waste from the market and the restaurant is collected separately and utilized as compost and biogas material. All waste that cannot be recycled goes to the incineration plant and thermally recycled as heat and electricity. বিপুল পরিমাণ পচনশীল বর্জ্য থেকে কম্পোস্টিং পদ্ধতিতে জৈব সার উৎপাদন করা সম্ভব। জৈব সার উৎপাদনের ফলে বিপুল পরিমাণ বর্জ্য হ্রাস করা সম্ভব হবে। বায়োগ্যাসের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান সারা পৃথিবীর মধ্যে। তো শহরে আবর্জনা যেটা, সেটার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এখন সারা বিশ্বে যেটা করছে সেটা হচ্ছে ড্রাই ডাইজেশন পদ্ধতিতে বড় বড় বায়োগ্যাস করা, সিটি ভিত্তিক, নগর ভিত্তিক। তো আমাদের দেশের তাপমাত্রা কখনোই 30-এর নিচে প্রায় নামেই না। বছরের যদি 12 মাস ধরি হয়তো 2 মাস 30-এর নিচে থাকে আর 10 মাসে থাকে 30-এর উপরে। এটা হচ্ছে আদর্শ বায়োগ্যাসের জন্য। বিজ্ঞানসম্মত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশকে নিতে হবে নতুন সব উদ্যোগ। বহুমুখী প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে কঠিন বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা থাকলেও সেসব বাস্তবায়নের জন্য পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে দক্ষ জনশক্তি রয়েছে কিনা, অথবা এসব প্রযুক্তির ব্যবহার ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে নানান ভাবনার অবকাশ রয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞগণ যথাযথ দিক নির্দেশনা প্রদান করতে পারবেন। অর্গানিক্সগুলো যেগুলো আছে সেগুলোকে যে পরিমাণ পানি আছে তাতে বোধহয় কম্পোস্টিং করাটাই মানে বোধহয় বেটার ভায়াবল অপশন। আমাকে ওই রকম ইনসিনারেটর আনতে হবে যেটাতে হাই টেম্পারেচার বার্ন করবে এবং অক্সিজেন কন্ট্রোল করা যাবে যাতে করে ডাইঅক্সিন জেনারেট না হতে পারে। ওভারঅল কস্টটা করে যদি আমরা আগাতে পারি তাহলে কম্পোস্টিং না করাতে পারার কোনো কারণ আমি দেখি না। ইটস ডিফিকাল্ট, ইটস চ্যালেঞ্জিং, বাট দ্যাটস প্রবাবলি ওয়ান অফ দ্য ফিউ অপশনস লেফট উইথ আস। নতুন প্রযুক্তির সাথে বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয় সাধন করতে হলে প্রয়োজন বিভিন্ন আইন ও নীতিমালার পরিবর্তন। যথাযথভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন কিছুটা সময় সাপেক্ষ হলেও উন্নত দেশগুলোর নীতিমালা অনুসরণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো প্রণয়ন করা খুব একটা কঠিন হবে না। যে সমস্ত টেকনোলজি আছে সেই টেকনোলজির সাথে সাংঘর্ষিকতা কোনো কিছু নেই, টেকনোলজি অবশ্যই ইউজ করা যাবে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন সলিড ওয়েস্টের ক্ষেত্রে যদি আমরা বলি, যে সমস্ত অর্গানিক ওয়েস্ট আছে, সে কিছু কিছু অর্গানিক ওয়েস্ট আছে, হাউস হোল্ড অর্গানিক ওয়েস্ট, সেক্ষেত্রে আমরা কম্পোস্টিংয়ের কথা বলছি। অথবা যে সমস্ত ফার্মগুলো আছে, পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম, সেক্ষেত্রে আমরা বায়োগ্যাস জেনারেশনের কথা বলছি। তো টেকনোলজি ইউজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বর্তমানে উৎসে বর্জ্য সংগ্রহ এবং সেটা ল্যান্ডফিলে অপসারণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর সঙ্গে এখন অন্তর্বর্তীকালীন যে পরিশোধন ব্যবস্থা সেটা সংযোগ করা অতি জরুরি। অন্তর্বর্তীকালীন পরিশোধন ব্যবস্থার মধ্যে রয়েছে কম্পোস্টিং প্ল্যান্ট, ইনসিনারেশন প্ল্যান্ট, ওয়েস্ট টু এনার্জি। উন্নত প্রযুক্তিকে নিয়ে এসে আমরা এই বর্জ্যকে একটি শক্তিতে বা বর্জ্যকে আমরা একটি
সম্পদে রূপান্তরের আমরা চেষ্টা করতে পারি। জনসচেতনতা এবং জনগণের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই টেকসই এবং পরিবেশ বান্ধব হবে না। আমার মতে ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটি পাবলিক অ্যাওয়ারনেস প্ল্যানিং সেকশন থাকাটা জরুরি। একটি নগরীর সার্বিক উন্নয়নে নগরবাসীর ভূমিকা অনস্বীকার্য, আর বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবশ্যক। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার আইন ও অভ্যাসগত নানান পরিবর্তন আনবে। সেক্ষেত্রে নাগরিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নতুন প্রযুক্তির সাথে খুব দ্রুতই মানিয়ে নিতে হবে। এক্ষেত্রে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য নানাবিধ প্রচারণা ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে যথাযথ পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন রয়েছে।